clear? দেখা যায় না? Yes, sir. Okay, let's start the class. So the problem says find the current I in the circuit of figure 9.28. So the circuit is given. So you have a voltage source, a sinusoidal signal, which is in phasor, given in phasor, 50 angle theta, right? Angle 0 degree. So if you convert this into time frame, what should be your equation? Can you tell me? It should be 50 cos omega t, right? If you just convert this part to time domain frame. But you don't require right now, but you have to calculate the equivalent resistance first. So এখানে equivalent resistance calculate করতে গেলে তোমাকে কি করতে হবে? আগে impedance বের করতে হবে না? মানে equivalent impedance তোমাকে এখানে বের করতে হবে, রাইট? কিভাবে করবে? তো দেখো এখানে তোমার এই যে এই ইন্ডাক্টর আর এখানে যে রেজিস্টর they are in series, so you can convert this into impedance, তাই না? Z is equal to তোমার 8 plus J6 এভাবে লিখতে পারো না? So এটাকে একটা just single box দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এটাকেও সিমিলারলি করতে পারো। এখানে কি আছে? 2 Z, তাহলে এখানে Z is equal to কি হবে? 2 minus J4 তাই না? এটা হবে। তারপরে তোমার ওখানে ক্যাপাসিট্যান্সে মাইনাস J4 দেওয়া আছে। মাইনাস J4 দেওয়া আছে, মাইনাসটা ওখানে ডাইরেক্টলি ডিনোটেড। হ্যাঁ, বুঝি না, তুমি Z ক্যালকুলেট করতেছো, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। Z is equal to কি হয়? R plus J X না? সো এখানে X পার্ট কোনটা? ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তাই না? তো তোমার এই লাইনে তোমার এখানে কি আছে? ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর তো নাই, অ্যাবসেন্ট, তাই না? বুঝতে পারছো? তো জিনিসটা এরকম, Z is equal to R plus J XL minus XC. This is your equation. ঠিক আছে? এই যে এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি X দিয়ে, ঠিক আছে? সো এখন তোমার এখানে এই লাইনে এই যে এই নোডে, এই নোড থেকে এই নোডে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে, তাই না? এই রাস্তা দিয়ে গেলে তোমার কি কি সিরিজে পড়ছে? এই রেজিস্টরটা আর ক্যাপাসিটরটা। তাহলে তুমি ওইটার যদি ইম্পিডেন্স ক্যালকুলেট করো, আর কত আছে? 2 আর প্লাস জে এক্স কত আছে? -4 ওহম, তাই না? এই এক্সএল হচ্ছে কি ইন্ডাক্টেন্স, ওখানে কি কোনো ইন্ডাক্টেন্স আছে? নাই, তাহলে ইন্ডাক্টেন্স 0, ঠিক আছে? আর এই এক্সি ওই নেগেটিভ ভ্যালুটা, এই নেগেটিভটা ধরে ওই ভ্যালুটা লিখেছে, ঠিক আছে? এখানে মাইনাস হবে, এই মাইনাসটা এক্সি এর ভিতরে, মানে কিভাবে লিখতে হবে? বেসিক্যালি XC is equal to 4J, এই ফর্মে আছে, ঠিক আছে? J না 4, XC এর ভ্যালু 4, ঠিক আছে? সো এই XC এর ভ্যালু 4, ওকে? বেসিক্যালি এই এখানে ইন্ডাক্টেন্সের ভ্যালু মানে XC মানে রিঅ্যাকট্যান্সের ভ্যালু দিয়ে দিয়েছে। রিঅ্যাকট্যান্স XC is equal to তোমার হচ্ছে গিয়ে -4 দিয়ে দিয়েছে। এর মাইনাসটা তো বাকি দিয়ে দিয়েছি স্যার। XC টা তো আমরা স্যার 4 দিয়েছি, সবটা নিয়েছি স্যার। কিন্তু মাইনাস করো
এক সেকেন্ড। এই দেখো 2 মাইনাস J4 দিয়েছে। 2 মাইনাস J4 কেন দিল? এখানে হ্যাঁ, এবার দেখো তোমার যদি ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া থাকতো, ক্যাপাসিট্যান্স ধরো তোমার 2 মাইক্রোফ্যারাড যদি দেওয়া থাকতো, তাহলে তুমি XC বের করতে, ঠিক আছে? আর এখানে C এর ভ্যালু কিন্তু দেওয়া নাই, এখানে XC এর ভ্যালু ডাইরেক্ট দেওয়া আছে। XC is equal to -4, XC equal to -4 এখানে দেওয়া আছে, ওমে আছে না? তার মানে এখানে রিঅ্যাকট্যান্সের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? রিঅ্যাকট্যান্স হচ্ছে এটা, আর ক্যাপাসিট্যান্সের ভ্যালুর ইউনিট এটা, ঠিক আছে? ক্যাপাসিট্যান্স দেওয়া থাকলে 1/ωc, ঠিক আছে? এই ফর্মে আমরা লিখতাম, তাই না? XC কি 1/ωc না? বুঝতে পেরেছো? সো তখন এই C এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে এই XC ক্যালকুলেট করতে, ঠিক আছে? এখানে কি মাইনাস ছিল না? জি স্যার, মাইনাস 1/ωc, তাই না? সো এই C এর ভ্যালুটা এখানে বসিয়ে তুমি XC এর ভ্যালু ক্যালকুলেট করবে, কিন্তু এই অঙ্কে তোমাকে XC ডাইরেক্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? XC এর ভ্যালু ডাইরেক্ট দিয়ে দিয়েছে -4। তো এই কারণে তোমার এইখানে এই যে XL XC যে ইকুয়েশনটা আছে, এইটা ফর যদি ইন্ডাক্টর ভ্যালু আর ক্যাপাসিটর ভ্যালু দেওয়া থাকে, এই জিনিস দেওয়া থাকে এই ইকুয়েশন। আর তোমরা যখন ডাইরেক্ট ওইখান থেকে করবা, Z is equal to এইগুলো হচ্ছে এটা সিরিজে না, R plus JX, ঠিক আছে? সো এখানে R হচ্ছে তোমার কত? 2, আর J তো J থাকবে, আর এখানে X এর জায়গায় কি আছে? শুধু ক্যাপাসিটর আছে না? সো এটা দেওয়া আছে -4, তো ডাইরেক্ট এখানে -4 বসাই দিবা, ঠিক আছে? তাহলে কি হয়? 2 J4 এটা আসে। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো নাকি কনফিউশন আছে? বলো, কনফিউশন ক্লিয়ার করো। হ্যাঁ, আচ্ছা, এটা মুছে দিই। দেখো, দুই ভাবে এই অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? তোমাকে কি দেখে বুঝতে হবে? এই ইউনিট দেখে, ঠিক আছে? এই ইউনিট দেখে বুঝতে হবে, ওকে? তোমার ওই ইউনিটগুলা যদি ফ্যারাড আর হেনরিতে থাকে, তার মানে তোমাকে ইন্ডাক্টরের ভ্যালু দিয়ে দিয়েছে। ইন্ডাক্টরের ভ্যালু তোমার ইউনিট হচ্ছে হেনরি, H। ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ফ্যারাড। তো এইভাবে যদি থাকে, তখন তোমরা এই ফর্মুলা ইউজ করবা। ঠিক আছে? বুঝতে পারছো? মানে হচ্ছে ক্যাপাসিটরে যদি আমরা ইউনিট দেওয়া থাকে, তার মানে হচ্ছে আমরা Z equal to R plus J into X L minus XC ইউজ করব না। যেহেতু স্যার ক্যাপাসিটর ভ্যালু দেওয়া নেই, লাইক ওহম দেওয়া, তাহলে কি হবে? জাস্ট যোগ করে দিই, রাইট? এইটা কখন? যখন তোমার ক্যাপাসিটরের ভ্যালু গিভেন আছে, ইন্ডাক্টরের ভ্যালু গিভেন আছে, ইন টার্মস অফ ফ্যারাড এন্ড হেনরি, ঠিক আছে? বুঝতে পারছো? আর যখন এটা ওমে দেওয়া থাকবে, ওমে দেওয়া মানে X এর ভ্যালু দেওয়া আছে। X কি? রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স মানে রেজিস্ট্যান্স, ঠিক আছে? সো এই ফর্মে কখন থাকবে? যখন তুমি ওখানে ওম দেখবা, ইউনিট যখন ওমে থাকবে, ঠিক আছে?
সো এখানে ওমে আছে না, ওমে যখন থাকবে তুমি যদি z ক্যালকুলেট করো, যদি ওটা সিরিজে থাকে r প্লাস jx, ঠিক আছে। সো এই x টা কি ডাইরেক্ট ওই যে ভ্যালুটা আছে, মানে ক্যাপাসিটিভ থাকলে ক্যাপাসিটরের ভ্যালুটা তুমি এখানে বসাবা, ক্যাপাসিটিভ ভ্যালুটা বসাবা, ইন্ডাকটিভ থাকলে ইন্ডাকটিভ ভ্যালুটা বসাবা। এইখানে এটা হচ্ছে রিয়েল লোড, ঠিক আছে, আর এটা হচ্ছে ইমাজিনারি লোড। সো এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে। সো আমার তাহলে ওই লাইনে আমার কত ইম্পিডেন্স আছে, 2 মাইনাস j4, কারণ ওখানে x এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার গিভেন, হ্যাঁ, -4। ওকে, সো এইভাবে স্যার ইন্ডাক্টর আর যদি রেজিস্টর প্যারালাল থাকে তাহলে আমরা এটা কিভাবে প্যারালাল করব? আর যদি রেজিস্টর প্যারালাল থাকলে আমরা ডিভাইড করে দিই, ওটা দেখাচ্ছি ওটা কিভাবে করবে। তোমরা ওই উপর নিচ গুণ করে বা পোলার ফর্মে নিয়ে গিয়ে করেছো আগে। হ্যাঁ। সো এখন দেখো এইটা গেল এই পোরশনটা, রাইট। তো এই পোরশন থেকে আমি এই ইকুয়েশনটা পেলাম, আবার এই পোরশন থেকেও আমি আরেকটা ইকুয়েশন পাবো না। সো এইটার z কে, এটা ধরো z1 ধরলাম, z2 কি হবে 8 প্লাস j6, ঠিক আছে, z2 এই পোরশনটা, তাই না, এই যে এটা হলো, এটা হলো। এখন দেখো এই জায়গাটা তোমার একটা y শেপ না, অথবা এইটা এইটা আর এইটা মিলে একটা ডেল্টা শেপ না, ঠিক না। তো এটাকে আমি রিড্র করতে পারি, হ্যাঁ। দেখো এখানে কি বলছে, the delta network connected to node a b and c, a b and c, তার মানে ওরা এই উপরের পোরশনটা নিয়ে কাজ করতেছে, ডেল্টা কে কনভার্ট করবে কিসে, y, most probably আমরা দেখি a b and c can be converted to y network of figure 9.29, figure 9.29 নিচে আছে। সো দেখো এখন ওই উপরেরটাকে কিভাবে ডেল্টা কনভার্সন করেছে, কারণ কি, কেন করছি ডেল্টা কনভার্সন, কারণ আমার আর সিরিজ প্যারালাল করার কোনো অপশন নাই, আছে নাই। দেখো তুমি এটাকে রিড্র করলে সার্কিটটা এরকম দেখতে হবে, সোর্স এখানে, রেজিস্ট্যান্স এখানে একটা ইম্পিডেন্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এরকম হয় না সার্কিটটা, ঠিক না। দেখো এটাকে এটার সাথে সিরিজ করতে পারবা, পারবা না। এটাকে এটার সাথে প্যারালাল করতে পারবা, পারবা না, কারণ এখানে একটা রেজিস্টার আছে। এটাকে এটার সাথে করতে পারবা, তাও পারবা না। এটাকেও এই সার্কিটের সাথে তুমি কোনোভাবেই সিরিজ করতে পারবা না বা প্যারালাল করতে পারবা না। তাহলে এখানে আমার কি অ্যাপ্লাই করতে হবে, আমাকে হয় এই উপরের পোরশনটাকে y এ নিয়ে যেতে হবে, অথবা দেখো এই যে এখানে একটা y আছে, এই y টাকে ডেল্টাতে নিয়ে যেতে হবে। দেখো এটাকে যদি আমি ডেল্টাতে নিই তাহলে দেখতে এরকম হবে, তাই না। সো এটাও আমি করতে পারি, কিন্তু ওরা এটা করছে, এইটাকে করলে তোমার ফিগারের শেপ আবার চেঞ্জ হয়ে যাবে। ওরা বইয়ে যেভাবে করছে ওভাবে করবো না, এভাবে করবো, এভাবে আমরা করি, বইয়েরটা বইয়ে আছে, ওটা পরে তোমরা দেখে নিবা, আমরা এইভাবে করি, ঠিক আছে। সো আমি এখানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু জানি কত, মানে রিঅ্যাকট্যান্সের ভ্যালু জানি -j3, ওকে। আর এইখানের ভ্যালু কত আসছে, এই z1, তাই না, 2 মাইনাস j4, ঠিক আছে। স্যার এটা তো এই z2 ছিল, স্যার এটা 8 এটা প্লাস উপরে ছিল, এটা কত ছিল, আচ্ছা 8 প্লাস j6, 8 প্লাস j6,
এটা ছিল হচ্ছে 2 - j4 ঠিক আছে সো এটা গেল এই ভ্যালুটা কত ছিল 12 ওহম এইটা হচ্ছে j4 এটা হচ্ছে 8 হ্যাঁ দেখো এবার এখন এই যে y কে আমরা ডেল্টাতে কনভার্ট করব সো y কে ডেল্টাতে কনভার্ট করার ফর্মুলা হচ্ছে এটা আমরা আগেরটাতে যাও এই যে আমার এই y এর ভ্যালুগুলো দেওয়া আছে তাহলে আমাকে কি বের করতে হবে ZA Z3 ZC আমার ZA এখানে কি এইটা আমার ZA তাই না আমার ZB হচ্ছে এটা আর ZC হচ্ছে এটা তো এই ভ্যালুগুলো আমাকে বের করতে হবে রাইট এটা ZA এটা ZB এটা ZC যদি আমি ওটার সাথে মিলাই ওকে তাহলে আমি এখন ZA ক্যালকুলেট করব যদি ওইটা এই পাশে ফোকাস করছে না আমি একটু ঘুরিয়ে দিই ঠিক আছে তাহলে ZA কি হবে দেখো ZA এই যে ZA এর সাথে কোন দুইটা আছে এটা আর এটা না তাহলে এটা গুণ এটা এটা গুণ এটা এটা গুণ এটা হ্যাঁ অপোজিট এটা হ্যাঁ এগুলা তুমি যদি গুণ করে যোগ করো ডিভাইডেড বাই এটার যে অপোজিটের যে এটা আছে অপোজিটটা কোনটা J4 এই J4 দিয়ে ভাগ করতে হবে তাহলে তুমি ZA ক্যালকুলেট করতে পারবে তার মানে এই যে এইটা গুণ এটা করতে হবে তোমার ফার্স্টে -j3 গুণ 8 প্লাস তারপর কি আছে 8 গুণ 8 টাইমস মাইনাস প্লাস 4 তারপর প্লাস 4 গুণ মাইনাস j3 এইটাকে আমি ভাগ করব কি দিয়ে এই z এর অপোজিট ব্রাঞ্চের যে ইম্পিডেন্সটা আছে এটা দিয়ে ঠিক আছে তাহলে z এ কত হবে বের করো দেখি এটা হয় হচ্ছে গিয়ে -8 4j তারপর এখানে প্লাস 32j এখানে মাইনাস মাইনাস প্লাস 12 ডিভাইডেড বাই j4 এটা ইয়ে করলে কত হয় 6 আর 2 8 12 প্লাস স্যার উপর -12 হবে স্যার কোথায় সেকেন্ড পোরশনের উপর -12 না কেন হবে না j ইনটু j কত হয় ডিভাইডেড বাই j4 ঠিক আছে স্যার সো এখন এটা তুমি সিম্পলিফাই করো এটাকে সিম্পলিফাই করলে কি হয় তো j স্কয়ার দিয়ে যদি তুমি গুণ করে দাও এখানে j দিয়ে গুণ করো উপরেও j দিয়ে গুণ করো ঠিক আছে তাহলে এটা হয় হচ্ছে -8 plus 12j divided by -4 -4 -4 right তাহলে আমার 8 minus 12j divided by 4 তাহলে 2 minus 6j তাই না 2 minus 6j হয় so ZA is equal to 2 minus 6j একটা পেলাম এখন ZB আমি ক্যালকুলেট করতে পারবো জাস্ট 8 মানে 12 বাই তো এটা মাইনাস দিয়ে আবার গুণ করে দিছি উপর নিচ মাইনাস দিয়ে গুণ করে দিছি উপরেরটা বাই উপর বিপরীতটা দিলে একই তো অবস্থা বি এর ক্ষেত্রে
স্যার বি এর ক্ষেত্রে উপরটা তো সেম লব তো স্যার এখন কোনটা কোনটা স্যার লব তো সবই এক যদি গুণফল দেখেন লব জেড বি এর কথা বলছো হ্যাঁ জেড বি এর স্যার জেড বি এর কথা বলতেছি ও জেড বি এর কথা বলছো জেড বি তাহলে কি পাশে দেখো জেড বি বের করো উপরে তো সেম স্যার উপরে 12 প্লাস 8 জে উপরে সেম উপরে সেম কই সেম স্যার সেম স্যার সম্পূর্ণ ও হ্যাঁ হ্যাঁ উপরেরটা সেম উপরেরটা সেম হবে তার মানে উপরেরটায় তোমার কি হবে 8 মাইনাস 2 নিচে হবে 8 স্যার এই যে এটা यस স্যার 12 প্লাস 8 জে তাই না এটা রাখতে পারো 12 প্লাস 8 জে ডিভাইডেড বাই তোমার এটার অপোজিট ব্রাঞ্চ কোনটা 8 দিয়ে ভাগ করতে হবে তাহলে 12 প্লাস 8 জে ডিভাইডেড বাই 8 ঠিক আছে তো এটাকে 8 দিয়ে ভাগ করলে যা পাবা তাই ধরো 4 দিয়ে যদি ডিভাইড করি পরেরটা 3 প্লাস 2 জে আর নিচে 2 তাই না সো এটা কত হয় 1.5 প্লাস জে এটা হয় না সো ZB পেয়ে গেছো ZC ZC হচ্ছে এই মাইনাস জে দিয়ে ভাগ করতে হবে মাইনাস 3j তাই না ধরতে পারছো এই যে এই ZC এর অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্সটা দিয়ে ভাগ করতে হবে উপরের পোরশন তো সেম তাই না তাহলে এটাকে করলে কি হবে এখানে জে দিয়ে গুণ করো উপরে জে দিয়ে গুণ করো তাহলে এটা পজিটিভ হয়ে যায় 8 minus 8 plus j এটা হয় তাই না minus 8 plus 12 এই যে এখানে j দিয়ে গুণ করছি পুরোটাকে এটাকে j দিয়ে গুণ j স্কয়ার আর মাইনাস কি প্লাস হয়ে যায় আর এটা minus 8 j দিয়ে যদি গুণ করো তাহলে j স্কয়ার হচ্ছে নেগেটিভ তাহলে -8 হয় আর এটাকে j দিয়ে গুণ করলে 12 আমাদের এখান থেকে হ্যাঁ বলো যে মাইনাস নিচে কি বলছে এই জায়গাটা আমরা প্লাস করলে কি আছে 4 ডিভাইডেড বাই 3 এখানে মাইনাস আছে 4 ডিভাইডেড বাই -3 ধরো এইটার মাইনাসটা নিচের থেকে তুমি যদি ধরো যে আমি -1 দিয়ে উপর নিচে গুণ করি তাহলে কি হবে 4 into -1 divided by -3 into -1 কি হয় -4 by 3 এটাই করেছি এখানে বুঝতে পারছো সো এখানে কি ছিল এই যে j স্কয়ার কি নেগেটিভ না -1 j স্কয়ার মানে -1 তো -1 এর জায়গায় আমি এই যে -1 কে 4 দিয়ে গুণ করেছি তাহলে এটা হয় -4 তাই না আর উপরে যে দিয়ে যখন গুণ করছি এই j স্কয়ার মানে -1 তাহলে -1 টাইমস 8 ইজ -8 আবার এই j তো 12 এর সাথে গুণ হবে প্লাস 12j ঠিক আছে স্যার জেসি তো যেমন আছে ওই থাকবে হ্যাঁ অনলি মাইনাস দিয়ে তাহলে এই পোরশনটা পেলাম এখন দেখছো যে নিচে নেগেটিভ আছে এই নিচে নেগেটিভ কিভাবে সরাবা মাইনাস দিয়ে এখানেও -1 দিয়ে এখানেও গুণ করবা -1 দিয়ে এখানেও গুণ করবা সো গুণ করলে তুমি এইটা পাবা ওকে সো তিনটা ভ্যালু তুমি পেয়ে গেছো সো উপরটা তো যেটা চলে থাকবে না জেসি ZC না এটা টুকি যেটা চলে 3 ডিভাইড বাই 3 ডিভাইড বাই j3 ও 3 দিয়ে ভাগ করি নাই j3 আচ্ছা এই যে j দিয়ে গুণ করো তাহলে এটা পজিটিভ তার মানে এটা 3 দিয়ে ভাগ করতে হবে 3 তাহলে কত হয় 8 কে 2.68 প্লাস 4j এটা ঠিক আছে সো তিনটা প্যারামিটার তুমি পেয়ে গেছো ZA ZB ZC এখন আমরা অঙ্কে ফেরত যাই এখানে
ফেরত দেয়। তাহলে দেখো এই যে এই ভিতরের সার্কিটটাকে আমরা এখন রিপ্লেস করব এই বাইরেরটা দিয়ে। তাহলে আমি এই ভিতরেরটা মুছে দিচ্ছি, দেখো মুছেছি। তো সার্কিটটা দেখতে এরকম হবে না এখন? এরকম হবে না? z এর ভ্যালু জানো, এটা জানো, এই দুটো প্যারালালে না? তাহলে এটা তুমি প্যারালাল করতে পারবা, ঠিক আছে? আবার এই দুটো প্যারালাল না, এই দুটো প্যারালাল করতে পারবা। তাহলে এইটা প্যারালাল হয়ে গেলে এইটা প্যারালাল হয়ে গেলে সার্কিট আবার সিম্পলিফাই হয়ে যাচ্ছে না? তাহলে এইটার সাথে আবার এইটাকেও প্যারালাল করতে পারবা। সো আগে আমরা একটা একটা করে করি, ঠিক আছে? এগুলো লেন্থি অঙ্ক, কিন্তু তোমরা যখন খাতায় করবা তখন খুব দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, ZC মুছে দিয়েছি, মনে আছে? 2.68 67 প্লাস 4J। তো এখন দেখো এই সার্কিটে আমি এই দুটাকে প্যারালাল Z এ আর এইটাকে -2.67 মাইনাস ছিল তো, মাইনাস ছিল, ঠিক আছে? এখন এইটাকে এটার সাথে আমি প্যারালাল করব, এটাকে এটার সাথে প্যারালাল করব। তাহলে ধরো এই প্যারালাল এই সাইডেরটার নাম দিলাম আমি Z প্রাইম, হ্যাঁ ZY দিলাম, হ্যাঁ ZY নাম দিলাম ওই দুটাকে প্যারালাল করে। তো যদি প্যারালাল করো তাহলে কি হবে? Z এর ভ্যালু কত? z এর ভ্যালু 2 minus 6J times তোমার 8 plus j6 6J divided by 2 minus 6J plus plus 8 plus 8 plus 6J। এটা বুঝছো কি করলাম? প্যারালাল রেজিস্ট্যান্স মানে দুইটা গুণ হয় আর ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? সো এটা যদি করো তাহলে দেখো এটা গুণ করতে পারবা 2 into 8, হ্যাঁ 2 8 এর কত? 16 প্লাস 12J তারপর মাইনাস 6 8 48J, আবার এই দুটো গুণ করলে এটা মাইনাস আছে আর J স্কয়ার নেগেটিভ, তাহলে প্লাস 6 6 36, ঠিক আছে? ডিভাইডেড বাই 10 কত? 10, হ্যাঁ 10 আর ও হ্যাঁ 10ই থাকে। সো ZY তুমি পেয়ে যাবে এখান থেকে। সো এটা সিম্পলিফাই করো আরো, 16 আর 36 কত হয়? 52 আর এটা মাইনাস 6 36J divided by 10 which is equal to 5.2 minus 3.6J, ঠিক আছে? স্যার এটা হচ্ছে ZY। 2 minus 3j হবে 2 minus 4 দিয়ে 12 কে ভাগ করে ও হ্যাঁ 3J হওয়ার কথা, 3J হওয়ার কথা। তাহলে এটা 3 হবে। এটা যদি 3 হয়, যে আরেকটু আগে বলতাম তাহলে এটা উঁচে করতে হবে। ঠিক আছে? এটাকে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হবে অথবা পোলার ফর্মে।
16 আর 18 কত হয়? 35 34 34 ঠিক আছে? ঠিক আছে না? জি স্যার এটাকে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে পারো অথবা পোলার ফর্মে নিয়ে যেতে পারো। এটাকে পোলার ফর্মে নিলে কি হবে? আর এর ভ্যালু বের করো ক্যালকুলেটরে। এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার রুট ওভার করো দেখি কি আসে। আর অ্যাঙ্গেল কত আসে? 10 রুট ওভার 10 রুট ওভার 13 Yes, sir. plus 36.0 point anyway প্লাস point anyway 36.05 স্যার যেটা সেটা থাকতো ও আচ্ছা এটাই না। অ্যাঙ্গেল কত? tan inverse 1/6 স্যার এখান থেকে হ্যাঁ রুট কি হবে? এটা কি হলো? r is equal to root over minus 19 আসে 34 square plus minus 12 square মনে নাই পাইথাগোরাস কোন থেকে এই ভ্যালুটা আসে? অ্যাঙ্গেল কি হবে? so minus 19.44 tan inverse y কোনটা -12 x কোনটা 34 জি স্যার তাহলে অ্যাঙ্গেল কত আসে? -19.44 ডিগ্রি। এটা ডিভাইডেড বাই এটাকে করো এবার। so ট্রান্সফার করা লাগবে স্যার হ্যাঁ ট্রান্সফার করা লাগবে স্যার হ্যাঁ এটাকে করতে হবে পোলার ফর্মে করো। এই কি বেশি কঠিন লাগছে? এখন সোজা জিনিস করো করো করো। 10 স্কয়ার প্লাস 3 স্কয়ার 116 I mean 3 স্কয়ার তো 9 100 কত 10.44 অ্যাঙ্গেল so 60.69 16.69 তাহলে এটাকে ডিভাইড করো কত আসে? 1 এর কাছাকাছি আসবে 3.45 হ্যাঁ 3.45 হ্যাঁ আর অ্যাঙ্গেল কত হবে? ডিভাইড করলে এটা মাইনাস এটা হয়ে যায় তার মানে যোগ হবে 19.44 প্লাস 16.44 কত হয়? I mean 16.69 মাইনাস 2.7 কত কত 2.75 2.75 কেন হবে? মাইনাস 19 মাইনাস 16.69 স্যার আর কি স্যার ডিভাইড করছেন হ্যাঁ আর ডিভাইড করলে কত আসে? 3.8 আসে স্যার 3.45 হ্যাঁ ডিভাইড করুন আচ্ছা আর এটা 36 minus 36.30 মাইনাস 36.13 এত ডিগ্রি। সো তুমি ZY পেয়ে গেছো মানে এই পোরশনটাকে তুমি রিপ্লেস করছো এটা দিয়ে। এটাকে পোলার ফর্মে আছে না, এটাকে আবার তুমি চাইলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিতে পারো। স্যার ওর উপরে দিয়ে ডিগ্রি যোগ করতে হবে গেইন ইনভার্স যোগ করে দিয়েছেন এটা ডিভাইড হলে মাইনাস হয়ে যায় না, মাল্টিপ্লাই হলে যোগ হয়। ঠিক আছে? সো মাইনাস 19 মাইনাস 16 ওকে। তাহলে উপরটা তো যদি ডিভাইড হয় মাইনাস হয় উপরটা তো আলাদা করে কাম হয়ে যায় অফ কোর্স তাই তো 36 আসছে কিন্তু মাইনাস সাইনটা তো থাকে। আরে আসলে মাইনাস 19 মাইনাস 16 কত হয়? 36 মাইনাস 36 হয়। 36 হয় মানে ওইটাই মাইনাস থাকবে না সামনে 36 হ্যাঁ মাইনাস ভ্যালু না, 35 বুঝতে পেরেছো? এই কারণে মাইনাস লিখেছি। ওকে সো এইভাবে
সো এইটাকে তুমি ওই রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যেতে পারো, আবার পোলার ফর্মে রাখতে পারো। রেক্ট্যাঙ্গুলার ফর্মে বেসিক্যালি প্যারাবোল করাটা ইজি। এত করে একটা করব। হ্যাঁ। তবে এটা ক্যালকুলেটর দিয়ে যখন করবে তখন তো খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ। আমি তো এটা তোমাদেরকে বুঝাচ্ছি দেখি, কারণ তোমরা অনেকে বুঝতে পারছো না। এটা জাস্ট এই পোরশনটা হলো, তাহলে এই পোরশনকে আমি রিপ্লেস করতে পারি একটা সিঙ্গেল ইয়ে দিয়ে। এটা হচ্ছে zy, ঠিক আছে? এখন এই উপরের পোরশনটাকেও আমি একই ভাবে করতে পারি zx, এটাকে zx ধরো, zx ধরে করো। এই পোরশনটা আমি মুছে দিচ্ছি। ওকে ওটা তো প্যারালাল আছে। ওই যেই ভ্যালুটা অ্যাঙ্গেলটা বের করছিলাম ওটা লিখছিলা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটা কত আসে দেখো তো? 2 into 2.67 এটা মাইনাস 2.6 মাইনাস 5.3 মাইনাস স্যার মাইনাস এটা মাইনাস মাইনাস হবে স্যার, মাইনাস 2.6 হবে। মাইনাস আচ্ছা, আমি খালি ভুলে যাই। মাইনাস নিচেরটা একটু কম। 5.3 তারপর 8 প্লাস এটা কত? স্যার 10.68 তারপরটা প্লাস মাইনাস 16 4 4 16 প্লাস হবে। হ্যাঁ তারপরে এটা যোগ Minus 0.67 এটা কেটে যাবে, তাই না? ঠিক আছে? সো এই হ্যাঁ ওটা মাইনাস নিচেটা মাইনাস 2.67 হবে না? হ্যাঁ 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 মাইনাস তাহলে তো শুধু সব 0.67 থাকে। মাইনাস হলে 0.67 ঠিক আছে? এখন এটাকে সিম্পলিফাই করো। 16 মাইনাস 5.34 কত হয়? 10.66 স্যার এটা ডাইরেক্ট সিম্পলিফাই করে ভ্যালুটা বলো। 10.66 স্যার শুধু প্লাস 6 আর 18 প্লাস প্লাস 18.66 মাইনাস কনস্ট্যান্টটা কত হবে? 10 এটা দিয়ে ভাগ করেছো? এইটা যোগ করো, করে এটা দিয়ে ভাগ করো। 16 minus 5.34 divided by minus 0.67 minus 15.99 minus 15.99 91 91 আর এই দুইটা যোগ করো, নিয়ে এটা দিয়ে ভাগ করো, তাহলে মাইনাস কত হয়? 27.5 27.88 তো এটাকে এই ফর্মে রাখতে পারো, ওটাকেও ওই অ্যাঙ্গেল ফর্মে ছিল ওটাকেও এই ফর্মে নিয়ে আসতে পারো। ঠিক আছে? সো zx হচ্ছে এটা, তাহলে zx কে আমি একটা সিঙ্গেল দিয়ে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এখন স্যার এটা সিরিজ করে দেব। zx আর zy সিরিজের দুটোকে অ্যাড করে দিলেই হবে। তো অ্যাড করে আমি zw লিখতে পারি, তাই না? zx plus zy, ওকে? তো এটা কত আসে দেখো, ওই পোলার ফর্ম থেকে ওটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যাও। আবার ওই যে ওইটা যেটা ছিল এই x লাভ gy zy টা পোলার ফর্মে ছিল না? জি স্যার
ওটাকে রেক্ট্যাঙ্গেল ফর্মে নিয়ে যাও। x হবে কনস্ট্যান্ট cos থিটা আর sin হবে কনস্ট্যান্ট sin থিটা। এটা প্লাস করে দুটো করে কাটবি zy কত ছিল? 3.45 3.45 angle minus 36.30 তাই না? সো এইটাকে x এখান থেকে যদি বের করো মানে zy কে আমি যদি রেক্ট্যাঙ্গেল ফর্মে লিখি x plus jy না, সো এই x এর ভ্যালুটা কি হবে? 3.45 cos of this angle। so minus to আর y এর ভ্যালু কত হবে? 3.45 sin of angle theta। ঠিক আছে, তাহলে এই ফর্মে তুমি লিখতে পারো। সাইনে নিয়ে গেছে হ্যাঁ, y টা আসবে সাইনে, এটা আসবে বুঝা নাই? পোলার ফর্মে কিভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করে? পোলার ফর্মকে আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করছি অ্যাড করার জন্য, বুঝতে পেরেছো? কারণ পোলার ফর্মকে তুমি অ্যাড করাটা ডিফিকাল্ট। ওকে, এই অ্যাঙ্গেল ওয়াইজ তুমি a অ্যাঙ্গেল থিটা প্লাস c অ্যাঙ্গেল থিটা 1 এইটা অ্যাড করাটা ডিফিকাল্ট। তো কি করা যায়? এটাকে আমরা কনভার্ট করি x1 plus jy1 এই ফর্মে, এইটাকে লেখা যায় প্লাস এইটাকে x2 plus jy2 ফর্মে লেখা যায়। বুঝতে পেরেছো? সো এখানে x1 টা কি? x1 is এই যে কনস্ট্যান্টটা তার cos এই থিটা, আর y1 টা কি? এই a sin থিটা। ঠিক আছে, তো এই কনভার্সন গুলো তোমাদেরকে বুঝতে হবে, এটা আমি করিয়েছি ক্লাসে। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যোগ করলে কত হয়? এটা তো জাস্ট হোয়াইট টা করছে না। হ্যাঁ, এখন y কে x z এর সাথে যোগ করবা। x z হচ্ছে z x হচ্ছে এটা 18.7 ZX হ্যাঁ 18.7 ZX কি z x স্যার উপরে যোগ, এটা হ্যাঁ যোগ করে না এটা নিচেটা আর প্রথম যে ছিল এই নিচেরটা কি আসছে বলো? এটা হচ্ছে -2.79 minus 2.03 03 j। তাহলে এটা হচ্ছে -15.91 minus 27.88 j, তার সাথে এটা যোগ করলাম প্লাস 2.79 minus 2.03 j। সো এটাকে সিম্পলিফাই করলে কি হয়? 13.12 সো এটাকে যদি ব্র্যাকেটে রাখো তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। কত হয়? এটা আর এটা মাইনাস 13.12, আর এইটা আর এইটা সো এটা আসে ZW আসে এটা। তো ZW কোন পোরশনটা? এই যে এটা। এই দুইটাকে আমি ইকুয়াল করে একটাতে করে নিয়ে আসছি ZW। ঠিক আছে, এখন এই ZW আর ZB প্যারালাল, এই দুটাকে এখন তোমাকে আবার প্যারালাল করতে হবে। ঠিক আছে, সো এইভাবে সার্কিট সিম্পলিফাই করতে হবে। ZB কত ছিল? এই যে এটা। তো এটা আর এই ভ্যালুটা
তোমার প্যারালাল করতে হবে। তাহলে যদি তাই করো, ধরো ZU ধরি, অ্যালফাবেট শেষ হয়ে যাচ্ছে, ZU, so ZU কি হবে 1.5 plus j times তোমার এই যে এটা minus 13.12 minus 29.91 j divided by 13.12 ঠিক আছে? তো প্যারালাল করছো, সো এটা করলে কত আসে বের করো। 19.68 minus 19.68 minus 19.68 তারপর minus 13 minus 13.12 minus 13.12 ও তুমি এইটা করছো? জি স্যার পুরাটা आंसर আমি জিজ্ঞেস করছি, পুরাটা করে আমাকে বলুন। স্যার পুরোটা কি নোটস দিয়ে আসবেন স্যার? হ্যাঁ আসবে তো, জি নাই স্যার ক্যালকুলেটর করে হাতে আছে স্যার। তুমি সিম্পলিফাই করো। স্যার আচ্ছা পুরোটা কিভাবে ক্যালকুলেটরে বসানো যায়? যে মান এটা তোমাদেরকে শিখতে হবে, কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে। ক্যালকুলেটর করলে তো অ্যাডমিট দরকার জাস্ট করে চাপ দেব। হ্যাঁ চাপ দিতে পারো, যদি ক্যালকুলেটরে ভুল করে ফেলো। স্যার আপনি ভাবেন স্যার পুরো কোনো এক্সাম হলো বললাম না ঠিক আছে এই ম্যাথ করতে গেলে মিনিমাম এটাই তো তোমাদের ক্রেডিট দেওয়া হবে। আচ্ছা এটা করো, দেখি কি আসে। তুই যে মান বসা যে কত বুঝবে তুই এই মানগুলো বসা স্যার জেড ডাবল লাগার পর কোন জায়গায় লাভ দিছে হ্যাঁ ZW হচ্ছে কি এই যে এখানে যে এটা ছিল দুইটা এরপর জেড দিয়ে ZX আর ZY, এই দুটাকে সিরিজ করে ZW পরে জেড দিয়ে সেট করে দিছে হ্যাঁ ZP এর সাথে এখন প্যারালাল। তো এটাকে সিম্পলিফাই করার পর এখানে একটা রেজিস্টার থাকে, রেজিস্টার Series করে দিচ্ছে। সিরিজ হয়ে যাবে। সো আগে এইটা প্যারালাল ডাব্লিউ এর বি কে ইউ ইউ বানাইছে তোরা যাবেন যে আমি চলে যাই আর জন্য যেটা আছে এরপরে করে নিচ্ছে তাহলে এটা কি করবে? অনেক তোমাদের ক্যালকুলেটর টিপতে এতক্ষণ লাগতেছে কেন? স্যার এত করে আমি তো মুখে করে ফেলছি। তা আমার দোষ না। কত এই উপরেরটা কত আসে? এই দুইও মিশে গেছে এই উপরের এই দুটো গুণ করলে কত আসে? Sir, 1.5 or minus এর মানটা কত minus 19.68. জি স্যার এটা মনে করি হ্যাঁ 49.59 এর মাইনাস মানে আছে কত টোটাল মান মানে টোটাল বলতে এটা নিচে তো থাকে এর যে হয়তো আই 49 আই ইজ এ 0.59 minus 41.56 কি করতেছে জি হ্যাঁ এখন এটা ইয়ে করো, হয় এটাকে পোলার ফর্মে নাও, না হলে কমপ্লেক্স কনজুগেট দিয়ে স্যার যোগ হলো করো। 11.62 হবে কোনটা? হচ্ছে 12.7 এটা 11.62 আছে 11 করে 62 শিওর? 13.1 হ্যাঁ না করো, এটা সিম্পলিফাই করো। That is the point.
এটাই আসে। যেটা কি ভুল আসছে না? সো এটা আসে দেখো ZU, তার মানে ZU হচ্ছে তোমার এই দুটাকে প্যারালাল করার পর তুমি ZU পাও। তাহলে এই দুটাকে আমি রিপ্লেস করে ZU দিয়ে লিখতে পারবো। আমাদের জের মান ভুল আসছে না? জের মান তো ভুল আসছে না? ভুল আসছে ঠিক করো। তাহলে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? Z ইকুইভ্যালেন্ট, ওই যে এখানে 12 ওহম আছে প্লাস এই ZU, এটা হলো কত? এটা সিরিজে না, তাহলে ZU এর 12 minus 4.27 plus 1.43J, ঠিক আছে? ভুলটা ধরেই করছি। সমস্যা আছে, আমরা ঠিক করতে সমস্যা আছে। তাহলে এটা মাইনাস করলে কত আসে? 12 minus 4.27 7.77 আরে 73 1.5 দিয়ে 29 plus 1.43J, বডি পড়ছে না? সো এটা আসে Z ইকুইভ্যালেন্ট। তো এখন Z ইকুইভ্যালেন্ট হচ্ছে এই দুটাকে রিপ্লেস করে, মানে এখানে রেজিস্টারকে রিপ্লেস করে Z ইকুইভ্যালেন্ট এসছে। বুঝছো? তো সাপ্লাই ভোল্টেজ তোমার গিভেন আছে, সাপ্লাই ভোল্টেজ কত? 50 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর Z ইকুইভ্যালেন্ট তুমি জানো, তাহলে কারেন্ট বের করতে পারবে না? দিশা কেন নয়? So I is equal to V by Z equivalent, তাই না? So Z equivalent কে তুমি পোলার ফর্মে নিয়ে যাও, Z equivalent কে পোলার ফর্মে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে V জানো পোলার ফর্মে আছে 50 অ্যাঙ্গেল 0, এটাও পোলার ফর্মে আসবে। So তুমি ইজিলি I বের করে নিতে পারবে। ওরাও এখানে করেছে, ওদের ক্যালকুলেশনও বড়, তবে অত বড় না। হ্যাঁ, ওরা এই উপরেরটা ধরে করেছে তো, সো এই কারণে হয়তো ক্যালকুলেশন ইজি হয়ে গেছে। সো দুই ভাবেই করা যায়, আমরা হার্ডটা করছি। আমরা ভাবছিলাম এটা ইকুয়াল ভালো হয়েছে, একবারে কঠিনটা করে ফেলছো, ইজিটা ইজিলি করতে পারবো। ওরকম নাকি তুই কম বেশি আসছে? ঠিক আছে? আর এটার সময় 10 পয়েন্ট সামথিং, ঠিক আছে? ওরা হচ্ছে গিয়ে এই ডেল্টা থেকে ওয়াই করেছে। অ্যানসার কি মিলছে স্যার? ওরা বলছে, আমি অ্যানসার বের ও তো ভুল করছে। ও ভুল করলে তুমি ঠিক করে অ্যানসার বের হচ্ছে করো। স্যার, অলমোস্ট। দেখবে যে অ্যানসার ঠিকই আসছে। লাস্টে z এর ভ্যালু 13.64, অ্যাঙ্গেল 4.204 আসবে। তোমাদের এটা আসছে z এর ভ্যালু, z ইকুইভ্যালেন্ট? এটা তো দিয়ে আসছে, এই যে ওদের আসছে, কি স্যার? দিছে অ্যানসার আসছে ওদের। জানি না আসলে কি হয়ে যাবে। খুবই দেরি করছে কিন্তু আমি তো একটু ভুল যাচ্ছি। 7.73 plus 1.43J, এইটাকে অ্যাঙ্গেলে নিয়ে যাও তো, কি আসে? 7.73 স্কয়ার প্লাস 1.43 স্কয়ার করো, তার রুট নাও, কত আসে? কোনটা? ও আর 7.97 7.97 আসে, তাহলে ভুল করছো। তার মানে এই যে এই ZU বের করাতে কোথাও ভুল হয়েছে। প্রথম বলো তো এখানে হচ্ছে 1.4 এখানে হচ্ছে 1.62 কোথায়?
হ্যাঁ সরি 1.60 প্লাস না না ওটা ঠিক আছে ওই সাইড এইটা? 1.97 আসছে স্যার এটা ইজ গিভেন তো হচ্ছে 1.60 এটা 1.60 ওই কেমন 1.60 এটা মাইনাস আছে সামনে 1.607 প্লাস 1.000190 এই 1.607 এ কি মাইনাস আছে না স্যার প্লাস প্লাস 1.000190 1.00 1.00 সেইটা কি করে দেখো তো স্যার আমার মনে হয় 1.9 দিয়ে দিতে হবে স্যার এখানে 1.9 দিয়ে দিতে হবে যেগুলো না আমি শুধু 1.9 দিয়ে দিতে হবে আচ্ছা হ্যাঁ করো আচ্ছা 12 সাথে এটা অ্যাড করো করে তারপর করো স্যার এটা তো হচ্ছে এখন হচ্ছে 12 যোগ করতেছে না শেষ অ্যানসার আসছে অ্যানসার বাকি করলে হয়ে যাবে 7.7 আচ্ছা যাই হোক এই অঙ্ক থেকে আমরা আগাই অঙ্ক তো হেড এমনি বুঝতে পেরেছো তো এটা কিভাবে সলভ করে স্যার এক ভাষায় আরেকটু দেখলে হয়ে যাবে এই ধরনের প্রবলেম আসবে হ্যাঁ? তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এটাকে তোমরা বাসায় প্র্যাকটিস করবা এটা দেখো আমি একটু বুঝিয়ে দেই এখানেও তোমার সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স আছে তো দেখো এইখানে মাঝখানে সিরিজ এইটা হচ্ছে ডেল্টা আবার এইখানেও ডেল্টা জি স্যার আবার দেখো এদিক দিয়ে যদি কল্পনা করো ওয়াই ডেল্টাতে করেছে ঠিক আছে সো এই ডেল্টাকে তুমি ওয়াই এ কনভার্ট করে নিতে পারো এটা বলে সহজ তো তোমার কি হবে এই যে এখানে ডট লাইন দেবে এখানে একটা রেজিস্টার এখানে একটা পয়েন্ট এখানে আরেকটা রেজিস্টার এইখানে আরেকটা দুইটা পয়েন্ট রেজিস্টার উপরেরটা একটা নিচেরটা একটা সো এই ডায়াগ্রামটা দেখতে এরকম হবে ওই পয়েন্টগুলো একবার মিলে যাবে স্যার উপর ট্রান্সফার দেখতে পারি স্যার হ্যাঁ উপর ট্রান্সফারকে দেখতে পারি কোন आंसर ও আগে নম্বর কি বললাম উপর যে দাম দেখতে হ্যাঁ, হ্যাঁ। পারি Vector 13 angle ইয়া মিলছে স্যার মিলছে 30 লেভেলস অ্যাঙ্গেলটা লাইক angle 4 point something ওটা দেখলে মিলে যাবে এই যে 230 স্যার এই z এর ভ্যালু উপরেরটা বন্ধ গেছে স্যার মানে এই যে এটা হ্যাঁ এত বন্ধ করছে স্যার এটা ঠিক আসছে হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা, তাহলে তাহলে বাকি হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা অঙ্ক পারবা করতে থ্যাংক ইউ স্যার পারছি বুঝলাম আর এই যে এই অঙ্কটা এটা দেখতে এরকম ক্যালকুলেটর বসানো না কমপ্লেক্স মোডে যাও বিলের বসানো হ্যাঁ আচ্ছা বুঝি কমপ্লেক্সিটি দিয়ে গিয়ে এটা বসানো বেরোছে কেন এই বাকি যা এটা যেন তুমি বাকি যা পাওয়ার প্রবলেম দিদি বলে দেন তো তাহলে ব্যাপার মধ্যে দেখতে এরকম না ওইটা এটার মতো তো দেখো এইটাকে এই দুটো কিন্তু সিরিজে নাই কারণ এখানে একটা রেজিস্টার আছে তাই না আবার এই দুটোও সিরিজে নাই এখানে একটা রেজিস্টার আছে দেখে তাহলে আমাকে কি করতে হবে এটা একটা ডেল্টা কানেকশন তাই না এটা এরকম না ডেল্টা কানেকশন আবার এটাও একটা ডেল্টা কানেকশন ঠিক আছে হয় আমার এই ডেল্টাটাকে y এ কনভার্ট করে নিতে হবে যে কোনো একটা ডেল্টাকে y এ কনভার্ট করে নিতে হবে নিয়ে দেখতে হবে যে সিরিজ প্যারালাল যায় কিনা সিম্পলিফাই করব তখন না হলে দেখো y থেকে ডেল্টাতেও কনভার্ট করতে পারো এইটা আমার y এইটা এটা আর এটা এটাকে যদি আমি এভাবে আঁকাই ডেল্টা টু ওয়াই গুলো একবারে মিলে যাবে এভাবে আঁকাতে পারি না সেম সার্কিট না এটা জাস্ট এই পয়েন্টটাকে আমি এখানে এক্সটেন্ড করে দিয়েছি
সিগন্যালের নিচের পয়েন্টকে এক্সটেন্ড করে দিয়েছি। দেখো এইটা আমার y, তাই না? এইটাকে আমি এই ডেল্টাতে নিয়ে আসতে পারি, বুঝতে পেরেছো? তো এটাকে ডেল্টাতে আনলেও দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, তাহলে এটা এটা আর এটা প্যারালাল হয়ে যাবে, আর নিচের এই তিনটা প্যারালাল হয়ে যাবে। তো এইভাবেও তুমি পারবা কনভার্সন করতে, ঠিক আছে? এটা তো তোমার মানে ছিল না রিনিসে ওই ছাত্রের নাম দিও তোমাদের ক্লাস করা হলো তো স্যার শেষই তো মাত্র দুইটা অঙ্ক করলাম আজকে। সাইড উপরে হ্যাঁ উপরটা না স্যার এরপর লাস্টে কি করছে স্যার আয়রন বের করছে কোথায়? প্রিভিয়াস অঙ্কটা করছে হ্যাঁ আয়ের মান বের করছে, তোমাকে কারেন্ট বের করতে হবে। সো ভোল্টেজ জানো, ইকুয়াল ইম্পিডেন্স জানো, সো ওহমস ল V is equal to I Z, সো I বের করে নিতে পারো, I is equal to V by Z, ঠিক আছে? তো এখন দেখো এই প্র্যাকটিস প্রবলেমের পর এখানে ফেজ শিফটের কথা বলছে, বাট ফেজ শিফটের জিনিসটা আমি তোমাকে আগেই তোমাকে বুঝিয়েছি। এখানে রেজিস্টিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট আর ইন্ডাকটিভ সার্কিট দিয়ে ফেজ শিফটের কথাটা বুঝিয়েছে এখানে, মানে থিটা অ্যাঙ্গেলটা কিভাবে বের করব। তোমার রেজিস্টিভ সার্কিটে ফেজ অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট আর ভোল্টেজ তোমার ফেজ 0 হয়, মানে দুইটা একই ইয়েতে চলে, মানে সিনক্রোনাইজড ওয়েতে চলে। বাট ক্যাপাসিটিভ সার্কিটে তোমার ফেজ শিফট বেসিক্যালি তোমার কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে, ঠিক আছে? এই যে এখানে বলেছে দেখো ইন 9.31a যখন তোমার রেজিস্টার আছে আর একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, তখন এখানে কারেন্টও যাচ্ছে আবার তোমার ভোল্টেজও আছে, রাইট? সো তোমার যে ভোল্টেজ আর যে তোমার কারেন্ট এই দুটোর মধ্যে there will be a phase angle difference তোমার ক্যাপাসিটিভ লোড যদি আমি ইউজ করি। সো দেখো এই যে এখানে কি হয়, the circuit current I leads the applied voltage, মানে কারেন্ট এখানে লিড করে ভোল্টেজকে V in by some phase angle theta। তো ইনপুট ভোল্টেজ যেটা আছে, ইনপুট ভোল্টেজের থেকে ইনপুট যে কারেন্টটা ওইটা তোমার আগে শুরু হবে, মানে ফেজ অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি ডিফারেন্সে থাকে, ঠিক আছে? তুমি যদি ক্যাপাসিটিভ সার্কিট ইউজ করো, ক্যাপাসিট্যান্স ইউজ করো সার্কিটে, তাহলে কারেন্ট উইল লিড ভোল্টেজ, ঠিক আছে? হ্যাঁ, তার মানে তোমার এইরকম যদি থাকে, এটা যদি ভোল্টেজের ইয়ে হয়ে থাকে, তাহলে কারেন্ট শুরু হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আগের থেকে, ঠিক আছে? এইভাবে, ওকে? সো এটা কারেন্ট আর এটা ভোল্টেজ, ঠিক আছে? আর যদি ক্যাপাসিটরের জায়গায় ইন্ডাক্টর থাকতো তাহলে ভোল্টেজ তো নির্ধারিত এখান থেকেই শুরু হতো, কারেন্ট শুরু হতো 90 ডিগ্রি পরে। আমরা তো অলওয়েজ স্যার কারেন্ট আমার চেঞ্জ হবে, ভোল্টেজ সেম থাকে, ঠিক আছে? স্যার হচ্ছে আসলে যে ম্যাথটা করছে ওরকম একটা ম্যাথ দিয়ে এক্সামে হ্যাঁ না করব স্যার দিন স্যার এখন তো সব ওকামে করছে স্যার, মানে হাতে এই যে এখানে দেখিয়েছে স্যার ডক্টর বসে আছে কোনো শেষ করে কমপ্লেক্স মধ্যে এই তো করে গেছে ক্যান্সার বসতে হলো আমরা সবাই গেছে তারপর আমরা এই ঘরটা বসে কেমন আছে আচ্ছা পাড়া দিয়ে সো তুমি এই কার্ভটা ইন টার্মস অফ ইনপুট ভোল্টেজ এন্ড আউটপুট ভোল্টেজও আঁকাতে পারো, ঠিক আছে? আমি কারেন্ট আর ভোল্টেজের কথা বললাম না, এই যে এই কারেন্টটা কোথায় যাচ্ছে, ঘুরে ঘুরে তো তোমার আউটপুটে যাচ্ছে। সো কারেন্টের যে এটা হবে ওইটাই আউটপুট ভোল্টেজের কার্ভ হবে, ঠিক আছে? বাট ইট শুড বি মাল্টিপ্লাইড বাই সাম কনস্ট্যান্ট, মানে রেজিস্টিভ সার্কিট আছে না, রেজিস্ট্যান্স আছে না, রেজিস্ট্যান্সের ভ্যালু দেখুন।
সো এই কারণে দেখো এই ভোল্টেজ লেভেল দুটো একটা সমান। কারেন্ট যদি তুমি ইয়ে করো কারেন্টের ভ্যালুটা একটু কম, ঠিক আছে? সো এটাই এখানে দেখিয়েছে, এখানে নতুন কিছু নেই। সো মনে রাখবে ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট উইল লিড আর ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট উইল ল্যাগ, ভোল্টেজ উইল লিড। সো এখানে আরেকটা অঙ্ক দেখিয়েছে ডিজাইন অ্যান্ড আরসি সার্কিট টু প্রোভাইড আ ফেজ অফ 90 ডিগ্রি লিডিং। তার মানে তোমাকে এখানে একটা সার্কিট ডিজাইন করতে বলেছে, যেখানে আরসি সার্কিট ডিজাইন করতে বলেছে টু প্রোভাইড আ ফেজ অফ 90 ডিগ্রি লিডিং। তার মানে তোমার এমন ভাবে সার্কিট ডিজাইন করো যাতে তোমার ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি এবং লিডিং অবস্থায় থাকে। বেসিক্যালি ক্যাপাসিটিভ সার্কিটে তুমি যদি ভোল্টেজ দাও আর একটা ক্যাপাসিটর লাগাও, রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর লাগাও, তো নরমালি তো কারেন্ট লিড করে, তাই না? আর ভোল্টেজ ল্যাগ করে। তো এখানে দেখো ফেজ অফ 90 ডিগ্রি লিডিং বলছে, তাহলে এখানে কি মিন করতেছে? ইফ উই সিলেক্ট সার্কিট কম্পোনেন্টস of equal ohmic value, say R is equal to XC, তার মানে তোমার যে ক্যাপাসিট্যান্সের যে রিঅ্যাকট্যান্স ভ্যালু আর রেজিস্ট্যান্সের যে ভ্যালু, এই দুটাকে ওরা ইকুয়াল রেখেছে এখানে। সো ইকুয়াল রাখলে কি হবে? একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অ্যাকর্ডিং টু ইকুয়েশন 9.7 আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। আজকে ক্লাস টাইম ওভার হয়ে গেছে।